আসিফ চৌধুরী, আফসানা চৌধুরী, সাথী আহসান, এমদাদ আহসান, প্রিয়, লিয়া সবাই অধীর আগ্রহে লতার অপেক্ষা করছে। একসময় ধৈর্য হারিয়ে সাথী আহসান একটু জোরেই চেঁচিয়ে বলেন, কি ব্যাপার, এখনো আসছে না কেন লতা? প্রিয়, তোকে বলেছিলাম ওকে সাথে নিয়ে আসতে। তুই কেন রেখে এলি ওকে? প্রিয় কিছু বলতে নেওয়ার আগে লিয়া বলল, আপাই বলেছিল আমাদের চলে যেতে। সে একাই আসবে নাকি? তাই চলে আসলাম। আচ্ছা আমি ফোন দিচ্ছি, 1 মিনিট। লিয়া পার্স থেকে ফোন বের করে লতার নাম্বারে ডায়াল করল। ফোন বন্ধ। লিয়া উপস্থিত সকলের উদ্দেশ্যে বলে, ফোন তো বন্ধ বলতেছে। আফসানা চৌধুরী আসিফকে একপাশে টেনে নিয়ে গিয়ে ভয়ার্ত মুখে বলেন, লতা আবার পালিয়ে টালিয়ে গেল নাকি আসিফ? আমার তো ভয় হচ্ছে গো। আসিফ চৌধুরী আশ্বস্ত করেন আফসানাকে, চিন্তা করো না, হয়তো ওর ফোনে চার্জ নেই। আমাদের মেয়ে কেমন তুমি জানো না? ও আমাদের মান সম্মান ডুবাবে না। তুমি চিন্তা করো না আফসানা। প্রিয় নিজের ফোন বের করে তাদের ড্রাইভারের নাম্বারে ফোন লাগায়। রিং হয়। প্রথম রিং হতে হতে বেজে যায়। প্রিয় আবার লাগায়। দ্বিতীয়বার রিসিভ হয়, কিন্তু সে ড্রাইভার না। প্রিয় দ্রুত ফোন কেটে দিয়ে উৎকণ্ঠিত হয়ে বলল, আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ড্রাইভার স্পট ডেথ, আর লতাকে লাইফ কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে আম্মু। প্রিয়র কথা শুনে সবাই আঁতকে উঠল। গাড়ি নিয়ে দ্রুত ছুটল হসপিটালের উদ্দেশ্যে। মাশফিক হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে। প্রবেশের সময় হুড়মুড়িয়ে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলায়। রোহান টাই বাজছিল। মাশফিকের কর্মকাণ্ড দেখে হেসে উঠল। বলল, ভেতরটা এখনো বাচ্চা তোমার মাশফিক। কি এমন হলো যে এত দৌড়ে আসলে? ভূমিকম্প হচ্ছে নাকি তুফান ছুটেছে? মাশফিক দুর্বল গলায় বলল, খবরটা শুনলে আপনার ভেতরে ভূমিকম্প, তুফান দুটাই ছুটবে স্যার। রোহান টাই বাঁধা শেষ। সে বেশ শীতল গলায় বলল, কি খবর? মাশফিক মাথা নিচু করে বলে, লতা ম্যামের অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। লতা ম্যামের উপর যে নজরদারি করছিল সেই খবর দিল। আচমকা রোহানের মাথাটা ঝিমঝিম করে ওঠে। বুকের মাঝে চিনচিনে একটা ব্যথার উদ্ভব হয়। রোহান অবিশ্বাসের গলায় বলল, আর ইউ জোকিং মাশফিক? মাশফিক নত মুখে এদিক ওদিক মাথা নাড়ায়, যার অর্থ সে মজা করছে না। এবং তক্ষুনি রোহান তেড়ে এসে মাশফিকের কলার হাতের মুঠোয় চেপে ধরে। বাজখাই গলায় বলল, কই আমার লতা? মাশফিক ভয়ে জবুথবু। কোনোমতে হাসপাতালের নামটা বলতেই সেদিকে রওনা দেয় রোহান। নাকের উপর গ্যাস মাস্ক, হাতে ক্যানোলা লাগানো। মাথায় বড় চোট পাওয়ায় সেখানটা ব্যান্ডেজে মোড়ানো। শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ। ছোট বড় গর্ত হয়ে বিভিন্ন জায়গা ছিঁড়ে গেছে, কেটে গেছে। একটা বিধ্বস্ত অবস্থায় লতা ঘুমিয়ে আছে। তার আরেক হাত রোহান তার নিজের মুঠোয় ধরে রেখেছে। লতার হাতের উপর কত যে জল টুপটুপ করে পড়ছে তার ইয়ত্তা নেই। রোহান কোনোভাবেই আজ তার চোখের পানি থামাতে পারছে না। কোনোভাবেই না। কেবিনের একপাশটা পুরো কাচ দিয়ে তৈরি। সেখান থেকেই আসিফ, আফসানা, সাথী, এমদাদ, লিয়া, প্রিয় রোহানকে দেখে চলেছে। রাগে আসিফের হাত মুষ্টিবদ্ধ হতে থাকে। সাথী আহসান ছি ছি করে মুখ ফিরিয়ে নেন। এই ছেলের জন্যেই এই মেয়েকে তার ঘরের বউ করে আনতে চায়নি সে। তবুও সবার ভরসায় আর কথায় রাজি হয়েছিল। ফল কি হল? শূন্য। আসিফ চৌধুরী রাগী স্বরে স্বগতোক্তি করে উঠলেন,
এই ছেলেকে আজ দেখেই ছাড়ব আমি। লিয়া আসিফের হাত শক্ত করে ধরে তাকে থামান। চোখে মুখে একটা ফ্যাকাশে ভাব এনে বলল, প্লিজ বাবা, হাসপাতালে কোনো ঝামেলা করো না। আপু অনেক অসুস্থ। আপুকে একটু সুস্থ হতে দাও, পরে এসব দেখা যাবে। প্লিজ। আফসানাও সম্মতি জানায় লিয়ার কথাতে। স্বামীকে উদ্দেশ্য করে অনুনয়ের সুরে বলে, জানি তোমার রাগ হচ্ছে খুব। আমাদেরও হচ্ছে আসিফ। কিন্তু এখন থাক। আগে লতা, এরপর বাকি সব। আসিফ চৌধুরী একটু দমল। লিয়া প্রিয়কে উদ্দেশ্য করে বলে, ভাইয়া ভেতরে যাবা না? প্রিয় হাঁটা ধরে অন্যদিকে। 2 কদম এগিয়ে আবার লিয়ার কাছে আসে। একটু সময় নিয়ে বলে, লতা বাঁচলেও আমার কিছু না, মরলেও আমার কিছু না। ওকে একটা বোঝা ছাড়া আর কিছুই মনে করি না। সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হার। বাসায় যাচ্ছি আমি। এমদাদ আহসান একটু চেতে গেলেন। গম্ভীর রাগী গলায় বলল, প্রিয়, বিহেভ ইউর সেলফ। লতা তোমার স্ত্রী এখন। প্রিয় বাবার মুখের দিকে তাকিয়ে হাসল। একটা তাচ্ছিল্যের হাসি। তারপর একটাও জবাব না দিয়ে সেখান থেকে চলে গেল। এমদাদ আহসান একটু কষ্ট পায়, একটা দীর্ঘশ্বাস ছেড়ে আসিফ চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, ওর হয়ে আমি মাফ চাইছি ভাই। আসলে এভাবে রোহানকে লতার কাছে দেখে। কথা শেষ করার আগেই আসিফ চৌধুরী এগিয়ে এসে এমদাদের হাতজোড়া নিজের হাতের মুঠোয় নেন। শান্ত গলায় বলেন, এসব বাদ দেন ভাই। আমাদের মেয়ে আইসিইউতে। এমদাদ আহসান আর কথা বললেন না। লিয়া সবার চোখের আড়ালেই কেবিনের ভেতরে ঢুকে গেল। রোহানের পিছে গিয়ে দাঁড়াল নিঃশব্দে। অনেকদিন পর রোহানকে চোখের সামনে দেখে কষ্টে জমাট বাঁধা একটা খুশির নিঃশ্বাস পিছলে পড়ে লিয়ার। চোখের একপাশ দিয়ে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ে। খুব সাবধানে সেই জল মুছে নিয়ে খুব দুর্বল এবং ধরা গলায় লিয়া ডাকল, রোহান ভাইয়া। ডাকটা কানে যেতেই রোহান লাফিয়ে পেছনে ফিরে তাকায়। এভাবে লিয়ার উপস্থিতি সে আশা করেনি। রোহানের তখন নজর পড়ে কেবিনের বাহিরে দাঁড়িয়ে থাকা লতার বাকি পরিবারের উপর। রোহান একটু অপ্রস্তুত হয়ে পড়ে। তারা যে আসবে বা আসতে পারে, রোহান আসলে ভাবেনি। পরমুহূর্তেই রোহান ভাবল, তারা আসলেই বা কি? তারা সবাই জানে রোহান কি জিনিস। আর রোহান এটাও জানে, চুপি চুপিয়ে তাকে অনেকে মান্য করে চলে। বাঘের মতো ভয় পায়। রোহান তার অপ্রস্তুত ভাবখানা এক নিমিষেই কাটিয়ে উঠল। শক্ত গলাতেই বলল, কি? লিয়া ভনিতা না করে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল রোহানের দিকে। তুমি এখানে? আমি ছাড়া কে থাকবে এখানে? তোমার সাথে তো লতা আপুর কোনো রিলেশন নেই এখন আর। রোহান একটু নিভল কথাটা শুনে, পরপরই আবার জ্বলে উঠল পুরনো ভেজে। ঝাঁঝ মেশানো গলায় বলল, লতা চাইলেই কি আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে? আমি বেঁচে থাকতে আমার থেকে লতাকে কেউ আলাদা করতে পারবে না। কেউ না। রোহানের কথা বলার ভঙ্গিমা দেখে আসিফ চৌধুরী ভেতরে প্রবেশ করেন। সাথে সাথে বাকিরাও আসে। লিয়া কিছু বলতে যাবে তার আগেই আসিফ চৌধুরী লিয়াকে ঠেলে সরিয়ে দিয়ে রোহানের মুখোমুখি হয়ে দাঁড়ায়। কাটা কাটা গলায় বলল, হাউ ডেয়ার ইউ? তোমার সাহস কি করে হয় এখানে আসার? আমার মেয়েটার অ্যাক্সিডেন্ট ঘটিয়ে এখন আবার মায়া কান্না কাঁদতে আসছ? রোহান ভ্রু কুচকায়। নাক মুখ কুচকে বলে, হোয়াট? আমি লতার অ্যাক্সিডেন্ট করিয়েছি? লাইক সিরিয়াসলি? এবং পরমুহূর্তেই গলায় রাগী ভাব এনে বলল, আপনি ভাবলেন কি করে এটা? আমার তো মনে হয় আপনারা সবাই মিলে এই অ্যাক্সিডেন্ট নাটক ঘটিয়েছেন।
আমার লতাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। আসিফ চৌধুরীর সারা শরীর কাঁপতে শুরু করে রাগে। সে এগিয়ে এসে দুহাতে রোহানের গলা চেপে ধরে। এই ছেলেটা যবে থেকে লতার জীবনে এসেছে তখন থেকেই লতার সমস্ত সুখ মরে গেছে। আজকে এখানে শেষ করে দিবে এই পাপী অভিশপ্ত ছেলেটাকে সে। একটা হট্টগোল বেঁধে যায়। ডাক্তাররা ছুটে আসে, ধমকের গলায় সবাইকে থামতে বলে। বেরিয়ে যান আপনারা, বেরিয়ে যান। পেশেন্টের সামনে এভাবে কি করে সিন ক্রিয়েট করেন আপনারা? ডাক্তার চেঁচামেচি লাগিয়ে দেয়। রোহানকে ছেড়ে দেয় আসিফ। রোহান শার্টের কলার ঠিক করতে করতে বলল, আই উইল সি ইউ। এরপর আর না দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে গেল। ডাক্তার সবাইকে বের করে দিল কেবিন থেকে। শুধুমাত্র লিয়াই পারমিশন পেল সর্বক্ষণ লতার কাছে থাকার, ওর দেখভালের জন্য। রকিং চেয়ারে এলোমেলোভাবে বসে দুলছে রোহান। মাথায় কিছুতেই আসছে না কে করতে পারে এই অ্যাক্সিডেন্টটা। কিছুতেই কোনো হিসেব মিলছে না রোহানের। ঠিক তখনই মাশফিক ঢুকে রোহানের সামনে দাঁড়িয়ে নত মুখে বলল, অ্যাক্সিডেন্ট যে ঘটিয়েছে তার নাম জানতে পেরেছি স্যার। সে আর কেউ না, আপনার মা চৈতি মীর। কেন এমনটা করলে মা? রোহানের গাম্ভীর্যপূর্ণ মুখে এরকম কথা শুনে চৈতির দুভ্রু আপনা আপনিই কুঁচকে গেল। তার স্বরে বলল, কি করছি আমি বাবাই? রোহান এবার গম্ভীর থেকে আরও গম্ভীর মুখে বলল, লতার অ্যাক্সিডেন্ট। চৈতি আতকে উঠে বলল, লতার অ্যাক্সিডেন্ট হয়েছে বাবাই? কিভাবে? সেটা তো তুমিই জানো মা। আমি কিভাবে জানব? কি বলছিস এসব? আমি কিভাবে জানব? রোহানের চোখ টকটকে লাল। ক্রোধ মাখা কণ্ঠে বলল, মা আমি জানি তুমি এই অ্যাক্সিডেন্টটা করিয়েছ। কেন করিয়েছ মা? হোয়াই? লতা তো চলেই গিয়েছিল আমার থেকে। তাহলে কেন করালে? কিসের ক্ষোভ তোমার ওর প্রতি? চৈতি দমে গেল। স্নেহ মাখা কণ্ঠে বলে, বাবাই আমি তোমার মা। আমি কেন মারব লতাকে? আমি শতভাগ সিউর খবর পেয়েছি তুমি এই অ্যাক্সিডেন্ট করিয়েছ। প্লিজ ড্রামা বন্ধ করো মা। আমি জাস্ট জানতে চাই কেন করলে এমন তুমি? ও তো আমার লাইফ থেকেও চলে গিয়েছিল। এরপরও কেন করলে মা? বাবাই বিশ্বাস করো, আমি করিনি কিছু। আমি জানিও না লতার অ্যাক্সিডেন্টে হয়েছে যে। ট্রাস্ট মি বাবাই। চৈতি রোহানের হাতের উপর হাত রাখলে রোহান এক ঝটকায় হাত সরিয়ে নিল। আমি জানি তুমিই করিয়েছ মা। আমাকে পাওয়ার জন্য করেছ তাই না? আমি তো বলেছিলাম আমি আসব তবুও। আই উইল নট ফরগিভ ইউ মমো। আমি ভুলে গেলাম যে আমার কোনো মা আছে আজকে থেকে মিসেস চৈতি। চৈতির চোখ ছলছল করে উঠে। সে আহাজারি করতে করতে বলল, আমি সত্যিই জানি না বাবাই এই অ্যাক্সিডেন্ট এর ব্যাপারে। তাহলে কেন আমার সাথে এমন করছো বাবাই? এত বড় শাস্তি আমাকে কেন দিচ্ছ? রোহান তাচ্ছিল্যের হাসি হাসল। বলল, শাস্তি তো মাত্র শুরু মিসেস চৈতি। আমি জাস্ট একটা প্রুফ পাই এই অ্যাক্সিডেন্ট রিলেটেড, আপনাকে জেলের ভাত খাওয়াবো। মাইন্ড ইট। রোহান উঠে গটগট করে চলে যায়। চৈতি সোফাতেই বসে কাঁদতে থাকে। সে জানে রোহানকে। রোহান এক কথার মানুষ। ও যখন বলেছে তার আর মা নেই, এর মানে সত্যিই চৈতি তার একমাত্র ছেলেকে হারিয়ে ফেলল। চিরতরে। চৈতির চিৎকারে মীর সাহেব ছুটে আসেন। চৈতি তখন সোফা ছেড়ে ফ্লোরে বসে হাত পা ছুঁড়ে বাচ্চাদের মতো করে কাঁদছিল। মীর সাহেব দ্রুত তাকে নিজের বুকের ঘরে টেনে নেন। চৈতি কাঁদতে কাঁদতে স্বগতোক্তি করল,
আমার ছেলে আর আমার নেই মীর। বিনা দোষে আমার থেকে দূরে সরে গেল। আমাকে একা করে দিয়ে গেল। আমার ছেলেকে ফিরিয়ে দাও মীর। ফিরিয়ে দাও। মীর সাহেব চৈতির মাথায় আলতো করে হাত বুলাতে বুলাতে বলল, দেব। এবার কান্না থামাও চৈতি। একটার পর একটা সিগারেট খেয়ে চলেছে প্রিয়। বুকের ভেতর একটা অদ্ভুত জ্বালা। চোখের সামনে লতার হাত ধরে থাকা রোহানের সেই প্রতিচ্ছবি। প্রিয়র মাথাটা বিগড়ে যায়। সেই উঠে এসে খাটের পেছনে থাকা তারার লতার ফ্রেমে বাঁধানো ছবিটা হাতে তুলে নেয়। এক নজর সেটাকে দেখে ঠাস করে নিচে ফেলে দেয়। ঝনঝন শব্দ তুলে টুকরো টুকরো হয়ে যায় ফ্রেমের কাচগুলো। প্রিয়র রুমের পাশেই লিয়ার ঘর। লিয়া কাপড় পাল্টাতে এসেছিল বাসায়। শব্দটা শুনতেই সে ছুট লাগায় প্রিয়র ঘরের দিকে। ছবিটাকে নিচে টুকরো টুকরো অবস্থায় পড়ে থাকতে দেখে লিয়া প্রশ্ন ছুড়ে দেয় প্রিয়র দিকে, ভাইয়া, ছবিটা কিভাবে পড়ল? প্রিয় একবার লিয়ার দিকে তাকিয়ে আবার ঠোঁটে সিগারেট চেপে ধরে। ধোঁয়া ছেড়ে বলল, ইচ্ছে করে ফেলেছি। লিয়ার চোখ কপালের উপর উঠল। বিস্মিত গলায় বলল, তুমি ইচ্ছে করে মেরেছ? কেন ভাইয়া? এটা তো তোমাদের বিয়ের ছবি ছিল। প্রিয় নিশ্চুপ। লিয়ার কোনো কথার উত্তর তার দিতে ইচ্ছে করছে না। একদম না। সে কিছুক্ষণ চুপ থেকে লিয়ার দিকে তাকায়। লিয়া তখনও প্রশ্নবোধক চোখে প্রিয়র দিকে তাকিয়েছিল। প্রিয় মুখে একটা বিরক্তি ভাব আনে। বেলকনি থেকে সিগারেটটা ছুঁড়ে ফেলে। তারপর আরেকটা ধরাতে ধরাতে বলল, তুই না হাসপাতালে যাবি? যা না। এখানে কি তোর? একা থাকতে দে আমায়। লিয়া গেল না। উল্টো এগিয়ে আসলো প্রিয়র দিকে। প্রিয় ভ্রু উঁচিয়ে বলল, কি? লিয়া থামল। প্রিয়র একদম একটু সামনে দাঁড়িয়ে বলল, আমি জানি তুমি আপুকে ভালোবাসো ভাইয়া। তাহলে কেন এত নিষ্ঠুরতা তোমার আপুর প্রতি? প্রিয় এই ধরনের প্রশ্নের জন্য একদম প্রস্তুত ছিল না। সে অপ্রতিভ হয়। লিয়ার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বেকনিতে ফিরে আসে। কাঠ গলায় বলে, বাজে বকিস না। যা এখান থেকে। লিয়া হাসল। নিচু হয়ে ভেঙে যাওয়া ছবির ফ্রেমটা তুলে নিল হাতে। একটা একটা করে কাজ তুলতে তুলতে বলে, আপু সুস্থ হলে আমি আপুকে বলে দিব, একটা রূঢ়, রাগী, বদমেজাজি ছেলে তাকে প্রচুর ভালোবাসে। কিন্তু বলতে পারে না। প্রিয় পেছনে ঘুরে চোখ বড় বড় করে মুখ ফুলিয়ে ধমকে উঠল লিয়াকে, যাবি তুই? লিয়া ভয় পেয়ে উঠে দাঁড়ায়। পরমুহূর্তেই প্রিয়কে উদ্দেশ্য করে ভেঙচি কাটে জিভ বের করে। তার দৌড় লাগায়। যেতে যেতে বলে, আমি বলবই আপুকে। হুহ। প্রিয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেকনিতে এসে দাঁড়ায়। হাতে থাকা সিগারেট বেলকনির বাইরে ছুঁড়ে ফেলে। সিগারেটটাও কেমন অস্বাদ মনে হচ্ছে। প্রিয় বাড়ির ছাদে কিছু ছেলেমেয়ের সাথে খেলছিল। হঠাৎ একটা অটো এসে প্রিয়দের বাড়ির সামনে এসে থামে। প্রিয় দৌড়ে দেখতে যায় কে এসেছে। প্রিয়র মামা মামি এসেছে। কোলে তোয়ালে প্যাঁচানো ছোট্ট একটা কিছু। প্রিয় দৌড়াতে দৌড়াতে চিল্লায়, মা আম্মু মামা আইছে। মামা মামির জন্য যতটা খুশি হয়েছে প্রিয় তার থেকেও বেশি খুশি তার জন্য গিফট এনেছে, তাই ওই প্যাঁচানো তোয়ালেটায় নিশ্চয়ই প্রিয়র জন্য কিছু। প্রিয় লেপ্টে ধরে তার মামাকে। আহ্লাদি গলায় বলল, মামা, ও মামা কি আনছো আমার জন্য? মামা হাসল। প্রিয়র থুতনি ধরে বলে, তোমার জন্য ছোট্ট একটা পুতুল আনছি। প্রিয় নাকমুখ কুচকায়। ছাদ করে উঠে, আমি কি মেয়ে নাকি যে পুতুল আনছো? ধুত।
প্রিয় খালি মাটিতে একটা লাথি মেরে চলে আসে। পেছনে থেকে মামা বলছিল, আরে পাগল ছেলে, জীবন্ত পুতুল আনছি। প্রিয় শুনলই না। পুতুল মেয়েদের খেলনা, আর সে কি মেয়ে নাকি? সেই যে বাসা থেকে বের হল, ফিরল একদম পরন্ত বিকেলে। খেলে টেলে ঘেমে নিয়ে একাকার সে। প্রিয়র মা ব্যস্ত গলায় বলল, গোসলটা একাই কর আজ, আমার হাতে অনেক কাজ। প্রিয় মুখ ভেঙচি দিয়ে নিজের রুমে ঢুকল। মনে মনে ফোন দিয়ে আটল, কিভাবে আজকে গোসল করা থেকে বাঁচা যায়। রুমে ঢুকতেই প্রিয়র চোখ যায় বিছানার উপর। সেই তোয়ালে পেঁচানো কিছু বিছানায়। প্রিয়র আগ্রহ হয়। সে তো পুতুল অনেক দেখেছে, কিন্তু জীবন্ত পুতুল তো কখনো দেখেনি। প্রিয় দরজার দিকে তাকিয়ে দেখে কেউ আসছে কিনা। না, কেউ নেই। প্রিয় এক দৌড়ে বিছানার উপর উঠে বসে। আগ্রহ চোখ দুটোয় বিস্ময় নেমে আসে যখন দেখে পুতুল না, মিনি সাইজের একটা মানুষ ঘুমিয়ে। একটু খানি একটা মুখ, ছোট্ট ছোট্ট হাত, দু হাতে আবার স্বর্ণের দুটো ছোট চুড়ি, তাতে আবার ঝুনঝুনি। কপালের একপাশে বড় করে গোল টিপ দেওয়া। ঠোঁটটা সে কি রাঙা! ইস! প্রিয়র মনে হল, এর থেকে সুন্দর পুতুল সে আর কখনো দেখেনি। এইভাবেই প্রথম দেখা প্রিয় আর লতার। সেই লতা যখন কিশোরী বয়স থেকে যৌবনে পা দিল, প্রিয়র মনে একটা আলাদা প্রতিচ্ছবি গড়তে থাকল তার। সে ছবির আগাগোড়া পুরোটাই ভালোবাসায় মাখানো। কিন্তু প্রিয়র ভয় ছিল, যদি কোনোদিন লতা এই ভালোবাসার খবর জানতে পেরে তার থেকে দূরে সরে যায়। প্রিয় জানায়নি, তার ভালোবাসার কথা প্রকাশ করেনি। অথচ কে জানত, আল্লাহ লতাকে প্রিয়র জন্যেই বানিয়েছিল। লতার জ্ঞান ফিরেছে, তবে সে কথা বলতে পারছে না। ডাক্তারের ভাষ্যমতে বেশ অনেকদিন লেগে যাবে লতার কথা বলাটা আগের মতো শুরু করতে। যেহেতু সে মাথায় এবং গলায় গভীর চোট পেয়েছে। লতার জ্ঞান ফিরার খবর শোনামাত্রই রোহান ছুটে এসেছে তার কাছে। আসার আগে মাশফিক বারবার করে নিষেধ করেছিল না আসার জন্য। এখানে লতার পরিবার, তার শ্বশুরবাড়ি সবাই আছে। এখানে আসা মানেই একটা নতুন ঝামেলার শুরু। কিন্তু রোহান নাছোড়বান্দা। সে লতাকে সুস্থ দেখা না অবধি কিছুতেই শান্ত হবে না। লতার কেবিনে লিয়া ছাড়া আর কেউ নেই। পরিবারের বাকিদের খবর দেওয়া হলেও তাদের আসতে একটু সময় লাগবে। ততক্ষণ লিয়াই লতার সঙ্গী। লিয়া খুব আলতোভাবে লতার এক হাত নিজের হাতের মুঠোয় গুজে মুখে হাসি ফুটিয়ে বলে, আমি জানতাম আপু, তোর কিচ্ছু হবে না। তুই সুস্থ হয়ে যাবি। লিয়া একটু থামল। সাময়িক বিরতি শেষে আবার বলল, তোর মনে আছে আপু, একবার ছোটবেলায় আমার টাইফয়েড হয়েছিল। তুই সারা রাত আমার পাশে বসে থেকে আমার গা মুছিয়ে দিয়েছিস, জল পট্টি দিয়ে দিয়েছিস। 24 ঘন্টা আমার সেবা করে আমাকে একেবারে সুস্থ করে তুলেছিলি মাত্র 8 দিনে। এবার আমার পালা। এই যে তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোকে একদম সুস্থ করে তুলব। লিয়া স্নেহের স্পর্শ তুলে দেয় লতার হাতে। ঠিক তখনই কেবিনের দরজা ক্যাচ শব্দ তুলে। লিয়া পেছনে ঘুরে তাকাতেই তার চোখ জোড়া বিস্ফোরিত। রোহান আবার এখানে? কিসের জন্য? লিয়া ধর্মরিয়ে উঠে দাঁড়ায়। লতার হাতটা ছিটকে পড়ে বিছানার উপর। লতা একটু নড়ে উঠে। লিয়া ক্রোধ মাখা কণ্ঠে বলল, আপনি এখানে কেন? রোহান জবাব দিল না। লিয়াকে সম্পূর্ণ পাশ কাটিয়ে লতার পাশে এসে দাঁড়ায়। ব্যস্ত ভঙ্গিতে লতার মাথায় হাত বুলায়। লতার চোখ নাক মুখ স্পর্শ করে এক এক করে। যেন কতদিন পর লতাকে দেখছে। যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে লতার সবকিছু ঠিক জায়গায় আছে কিনা। লিয়ার রাগ বাড়তে থাকে।
সে এসে রোহানের হাত ছিটকে সরিয়ে দেয় লতার থেকে। রাগান্বিত কণ্ঠে বলে, কেন এসেছেন এখানে? আপনকে না মানা করা হয়েছিল আসতে? তবুও কেন? আমার বোনের সাথে আপনার কোনো সম্পর্ক নেই মি রোহান। রোহান হাসল, দস্যুদের মতো সেই হাসি। লিয়ার গা পিত্তি জলে পুড়ে ছারখার। সে পারলে রোহানকে একটা ঠাটিয়ে মারে, কিন্তু যতই হোক রোহান তার প্রথম ভালোবাসা। কথাটা ভাবতেই লিয়ার সব ক্রোধ উবে যায়। পাংশুটে বর্ণ ধারণ করে মুখটা। নিজের দুর্বলতা প্রকাশ করে না, নিজের ঠাট বজায় রাখে। অপেক্ষা করে রোহানের উত্তরের, কিন্তু রোহান কোনো উত্তর দেয় না। সে আবার এগিয়ে এসে লতাকে স্পর্শ করতে নিলেই লিয়া তার হাত চেপে ধরে। বলে, আশ্চর্য, আপনাকে কিছু বলা হচ্ছে শুনতে পাচ্ছেন না? ফাইন, কেন এসেছেন সেসব শুনতে চাচ্ছিও না। জাস্ট চলে যান এখান থেকে। রোহান খুব শান্ত, শীতল গলায় বলল, আমার লতার কাছে আমি এসেছি। কার কি? আপনার লতা? লিয়ার মুখে রাগ এবং তাচ্ছিল্যের হাসি একই সাথে। সে ঘুরে দাঁড়িয়ে লতার দিকে দৃষ্টি রেখে বলল, আপা এখন প্রিয় ভাইয়ার বউ। সো প্লিজ স্টপ ফলোয়িং হার। আর আপু তো নিজেই বলেছে আপনার সাথে সব সম্পর্ক শেষ তার। তবুও কেন বেহায়ার মতো আপুর পেছনে লেগে আছেন? রোহান তেড়ে আসে লিয়ার দিকে। লিয়াকে একটানে দেয়ালে নিয়ে ঠেস নিয়ে দাঁড়া করাই। তার দুহাত লিয়ার দুদিকে নিক্ষেপ করে লিয়ার চোখে চোখ রাখে। ঘটনাটা এত দ্রুত ঘটে যে লিয়া বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ়। রোহান কাট কাট গলায় বলল, হ্যাঁ আমি বেহায়া। লতাই আমাকে ওর জন্য বেহায়া বানিয়েছিল। আচ্ছা মেয়েরা এত স্বার্থপর কেন লিয়া? তোমার আপুকে তো আমি কোনো দিক থেকে কম ভালোবাসিনি। তবু কেন ও আমাকে ছেড়ে চলে গেল? আমার বুকে ওর জন্য অসীম ভালোবাসার সৃষ্টি করে কেন ও আমার থেকে দূরে চলে গেল? লিয়া লক্ষ্য করে দেখে রোহানের চোখে জল টলমল। বুকটা কষ্টে ভরে উঠছে তার। কোনোমতে বলে, আপনি আপুকে অনেক ভালোবাসতেন আমি জানি, কিন্তু আপনার পরিবারের কাছে আপু সুরক্ষিত ছিল না বিধায়ী আব্বু আম্মু আপুর ভালোর জন্য তাকে অন্য জায়গায়। লিয়ার কথা শেষ হতে পারে না। তার আগেই রোহান বলে, কি করত আমার ফ্যামিলি? ওকে মেরে ফেলত। সাথে আমিও মরতাম না হয়, তবু কেন চলে গেল ও? আমার একাকী জীবনে কেন বিষাদের ধারা নামিয়ে দিয়ে গেল? উত্তর দাও। লিয়া আর রোহানের মাঝে তফাত একটুখানি। লিয়া রোহানের থেকে চোখ সরিয়ে নেয়, নিম্নমুখী হয়ে চোখজোড়া বন্ধ করে বলে, ভেবে নেন নিয়তি আপনাদের এক হতে দিল না। রোহান আরও শক্ত করে লিয়ার হাত জোড়া চেপে ধরল। বলল, নিজের দোষে নিয়তি নষ্ট করে নিয়তিকে দোষ দেওয়া? আমি মানি না। এসব নিয়তির খেলা ফেলা। আমি লতাকে চাই মানে চাই। লিয়া কুকড়ে যাচ্ছিল। রোহান তার আরও কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, আর না পেলে কেড়ে নিতেও জানি আমি। রোহানের গায়ের স্মেলটা এবার আরও তীব্র ও স্পষ্টভাবে লিয়ার নাকের মধ্যে ধরা দিচ্ছে। লিয়ার মাথা ঝিমঝিম করে ওঠে। হৃদয়ের স্পন্দন বেড়ে হয়ে যায় শতগুণ। সে ঠেলে রোহানকে সরাতে চায়। রোহান অতি শক্ত করে লিয়াকে চেপে ধরে। রোহানের শক্তির কাছে লিয়ার শক্তি কিছুই না। লিয়া হাতে ব্যথা পায়। গোঙানির শব্দ তুলে বলল, আমার লাগছে। প্লিজ ছাড়ুন, কেউ এসে পড়লে খারাপ মাইন্ডে নিবে। রোহানের হুঁশ ফিরে। কয়েক সেকেন্ডের ব্যবধানে সে ছেড়ে দেয় লিয়াকে। তারপর চুপচাপ গিয়ে লতার পাশে দাঁড়ায়। লিয়া তার দু হাত উল্টে পাল্টে দেখতে লাগল। যেখানে রোহান চেপে ধরেছিল জায়গাগুলো লাল হয়ে গেছে।
লিয়া সেই লাল হওয়া জায়গায় হাত বুলায়। রোহান দায়সারাভাবে বলল, শরী ব্যথা দিতে চাইনি। মাথা ঠিক ছিল না তখন। লিয়া হাসল, প্রতিউত্তর করল না। এগিয়ে আসে রোহানের দিকে, বেডের একপাশে হেলান দিয়ে দাঁড়ায়। রোহানকে উদ্দেশ্য করে বলে, এখন ঠিক আছে মাথা? রোহান ছোট করে বলে, হুম। তাহলে একটা রিকোয়েস্ট করি, রাখবেন? রোহান 2 সেকেন্ড সময় নিয়ে ভাবল, ভেবে বলল, পারলে রাখব। লিয়া অনুনয়ের সুরে বলল, প্লিজ আপুর জীবন থেকে চলে যান, প্লিজ। আপুর জীবনটাকে শোক দিয়ে ভরে যেতে দিন। রোহান লিয়ার দিকে তাকায়, বলে, আমি থাকলে তোমার আপুর জীবন শোক দিয়ে ভরবে না? হয়তো ভরবে, হয়তো নাতবে, প্রিয় ভাইয়ার সাথে আপুর জীবন বিনা চিন্তায় সুখে ভরে উঠবে। আর আপনার সাথে আই ডোন্ট নো, হয়তো সুখ থাকবে, আবার সে জীবনে চিন্তা, সূত্র এসবও কম থাকবে না। রোহান একটা দীর্ঘশ্বাস ফেলল, কিছু বলল না। এটা ঠিক, তার জীবনে লতা, আসলে লতার জীবনটা হুমকির মুখে পড়ে যেত। সে নিজেও জানে না কেন তার মা লতার পেছনে পড়ে আছে। কি এমন কারণ? রোহান হেঁটে এসে কেবিনের জানালা খুলে দেয়। সাথে সাথে গরম রোদ আর ভ্যাপসা গরম লাগানো বাতাস রুমের মাঝে প্রবেশ করে। রোহানের এলোমেলো চুলগুলো কপালের উপর বিন্যস্তভাবে ছড়িয়ে পড়ে। লিয়া মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছিল রোহানকে, কিন্তু আর চোখে। আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে রোহান ভাবতে থাকে, সে কি চলে যাবে লতার জীবন থেকে? তবেই কি লতার জীবনে সুখ ফিরে আসবে? রোহান ভাবতে থাকে, ভাবতেই থাকে। বিবেক লতার জীবন থেকে তাকে সরে যেতে বললেও মন মানছে না। এত বছরের ভালোবাসা, এতগুলো দিন একসাথে কাটানো, এত এত স্বপ্ন, সবকিছুকে এভাবে স্মৃতি হয়ে যেতে দিতে পারে না রোহান। রোহান মাথা নাড়তে থাকে। কি করবে, কি করবে? কিচ্ছু মাথায় ঢুকছে না। লিয়া বলে, কি ভাবছেন? রোহান উত্তরে বলে, আমি লতাকে ছেড়ে যাব না। আম সরি, আমি তোমার রিকোয়েস্ট রাখতে পারলাম না, পারবও না। লিয়ার বুক চিরে একটা দীর্ঘশ্বাস পিছলে পড়ে। সে ধীর পায়ে এগিয়ে আসে রোহানের দিকে। রোহান লিয়ার এগিয়ে আসা বুঝতে পারে। তার দিকে না তাকিয়েই লিয়াকে উদ্দেশ্য করে বলে, ভালোবাসার মানুষের হাত ধরেছিলাম ছাড়ার জন্য নয়। তার সুখ আমার সাথেই লিপিবদ্ধ হবে। ভালোবাসার মানুষের সুখের জন্যেই তার হাত ছেড়ে যেতে হয় মাঝে মাঝে। যেই ভালোবাসার মঞ্জিল নেই, নেই কোনো ভবিষ্যৎ, তবুও সেই ভালোবাসা কমে না, বেড়েই যায়, সেটাই সত্যিকারের ভালোবাসা। মনে রাখবেন, দূর থেকেও কাউকে ভালোবাসা যায়। তারপর বিড়বিড় করে লিয়া বলে, যেভাবে আমি ভালোবাসি। বিড়বিড় করে বললেও হালকাভাবে কথাটা কানে যায় রোহানের। সে পেছনে ঘুরে তাকায়। লিয়ার দৃষ্টিতে দৃষ্টি রাখে। দায়সারাভাবে হেসে বলে, তুমিও কাউকে ভালোবাসো নাকি লিয়া? লিয়া চমকায়। নিজেকে স্বাভাবিকের কাঠগড়ায় দাঁড় করিয়ে বলে, না। আমি আবার কাকে ভালোবাসব? লিয়া অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে নেয়। রোহান বিজ্ঞদের মতো বলল, জানো তো, যে কথা চোখে চোখ রেখে দৃঢ়ভাবে বলা যায় না, সে কথা মিথ্যে কথা। আর তুমিও এই মুহূর্তে মিথ্যে বলছ। লিয়া আরও চমকাল। আমতা আমতা করলেও কোনো জুৎসই উত্তর খুঁজে পেল না। তার কাণ্ড দেখে রোহান হাসল। শব্দ করে হাসল। বলল, তো মিস লিয়া, আপনার সাথে তো আমার কোনো দুশ্মনী নেই, রাইট? হু, তাহলে একটা ফ্রেন্ড ভেবে আমাকে বলতেই পারেন, রাইট?
লিয়া নিশ্চুপ। সে অদ্ভুত দৃষ্টিতে রোহানের দিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, তোমাকে ভালোবাসি আমি, আর তোমাকেই কিভাবে বলি। মনে মনে বলতে গিয়ে কখন যে মনের কথা মুখে ফুটে এলো, লিয়ার খেয়াল নেই। কথাটা শুনে রোহান স্তব্ধ। ঘটনা বুঝতে পেরে লিয়া লজ্জায় নত যেন। দ্রুত পা চালিয়ে লতার পাশে এসে বসে। লতার হুঁশ ফিরলেও সে এখন গভীর ঘুমে। তার ঘুমন্ত চেহারাটার দিকে অপ্রস্তুত দৃষ্টিতে তাকিয়ে থাকে লিয়া। পায়ের নখ দিয়ে ফ্লোরে খোঁচাচ্ছে বারংবার। রোহান কিছু সময় পর লিয়ার লাজুকতা বুঝতে পেরে নিজেই কেশে ওঠে। লিয়াকে উদ্দেশ্য করে বলে, তুমি আমাকে ভালোবাসো লিয়া? লিয়া এবার আরও অপ্রস্তুত, অপ্রসন্ন। পুরো শরীর কাঁপছে। গরম না লাগলেও গা থেকে ঘাম বের হচ্ছে টপটপ করে। রোহান লিয়ার দিকে এগিয়ে এসে বলে, কি ব্যাপার? বলছো না যে? লিয়া টানা টানা গলায় বলল, আপনি যান এখান থেকে প্লিজ। আমি কিছুর জবাব চাচ্ছি লিয়া। আমার কাছে কোনো জবাব নেই। যান এখান থেকে। লিয়া ঠেলে ঠেলে রোহানকে কেবিনের দরজার কাছে নিয়ে আসে। মুখে বারবার আওড়াতে থাকে, যান বলছি, যান এখান থেকে। কেবিনের দরজাটা খুলতেই লিয়া শিউরে উঠে আবারও। প্রিয় আর সাথে পুরো পরিবার দাঁড়িয়ে। লিয়ার বাবা মাও আছে। লিয়া রোহানকে ঠেলার সময় তার এক হাত ধরেছিল, সেটাও নজরে আসে সবার। লিয়া দ্রুত হাত ছাড়িয়ে নেয়। ওড়নার আঁচল হাতে গুজে নখ খুঁটতে থাকে। কি যে একটা বিরক্তিকর পরিবেশ। আসিফ চৌধুরী রাগান্বিত গলায় বলেন, লিয়া ও এখানে কি করছে? আর তুই ওর হাত ধরে কেন? লিয়া ভয়ে নিস্তব্ধ। ধমকের চোটে ঈষৎ কেঁপে উঠল। আফসানা চৌধুরী বলেন, জবাব দিচ্ছিস না কেন? রোহানের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলেন, আর তুমি এখানে কেন এসেছ রোহান? কেন আমাদের লতার পিছু ছাড়ছ না? রোহান কিছু বলতে নেওয়ার আগেই প্রিয় রোহানের কলার চেপে ধরে। একটা হুলুস্থুল অবস্থা। প্রিয় ফোঁস ফোঁস করে বলে, অনেক দেখেছি, তোকে কিচ্ছু বলিনি, কিন্তু এখন অতিরিক্ত করছিস তুই। লতা আমার স্ত্রী, তবুও কেন ওর কাছে এসেছিস? কেন ওর পিছু পিছু ঘুরিস? লিয়া এসে প্রিয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রোহানকে একটু দূরে ঠেলে দেয় যাতে প্রিয় তাকে রাগের বশে কিছু না করতে পারে তাই। লিয়া চোখমুখ শক্ত করে বলে, ভাইয়া রোহান আপুর জন্য না আমার জন্য এসেছে। পুরো পরিবারের সবাই বিস্মিত চোখে তাকায় লিয়ার দিকে। রোহান নিজেও অবাক। লিয়া সবার চোখের প্রশ্ন বুঝতে পেরে বলে, আমি আর রোহান একে অপরকে পছন্দ করি। উই আর ইন এ রিলেশনশিপ। সেই অধিকারে ও এখানে এসেছে। সো রোহানকে কেউ কিছু না বললে ভালো হয়। লিয়া রোহানের দিকে ঘুরে অধিকার নিয়ে আদেশ করে, তুমি এখন যাও, পরে কথা হবে। রোহানকে হাত ধরে ঠেলে বাহিরে বের করে দেয় লিয়া। তারপর রাগী রাগী গলায়, দু হাতে কোমর গুজে, ধমকে বলল, যাও। রোহান আগামাথা খুঁজে পেল না এই আচরণের। কিন্তু এখান থেকে এখন চলে যাওয়াটাই ভালো ভেবে চলে গেল। সে চলে যেতেই লিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরমুহূর্তেই একটা ভয় চেপে ধরে তাকে। সে পেছনে ঘুরে তাকিয়ে দেখে সবাই তার দিকে রাগান্বিত, জিজ্ঞাসুক চোখে তাকিয়ে আছে। আফসানা চৌধুরী কিছু একটা বলতে নেওয়ার আগে লিয়াই বলল, এখন এত প্রশ্ন করো না। আমি সময় মতো সব বলবো তোমাকে। এখন ভেতরে চলো, আপুর কি কন্ডিশন দেখবে না? লতাকে দেখে সবাই আবার বাসায় ফিরে আসে। আফসানা চৌধুরী ও আসিফ চৌধুরী লতার শ্বশুর বাড়িতে আসে। সাথে লিয়াও।
বাসায় আসতেই লিয়ার উপর প্রশ্নের জেরা শুরু হয়ে যায়। আফসানা চৌধুরী গম্ভীর গলায় বলেন, লিয়া এবার বল তোর আর রোহানের কাহিনী কি? লিয়া নিশ্চুপ। সে কি বলবে যে রোহানকে সবার ভেতর থেকে সরিয়ে দিতেই সে এই নাটক করল? সত্যিকার অর্থে তার আর রোহানের মধ্যে কোনো সম্পর্ক নেই। ফাঁকা ঢোক গিলতে থাকে লিয়া। আসিফ চৌধুরী অনেক জোরে ধমক মেরে ওঠেন। চুপ করে আছোস কেন? বল, রোহানের সাথে কি সম্পর্ক তোর? লিয়া ৭-৫ ভেবে রিনরিনে গলায় বলল, আমি আর রোহান একে অপরকে পছন্দ করি। আফসানা চৌধুরী তাচ্ছিল্যের হাসি হেসে বলেন, তুই কি রে লিয়া? লতার বিয়ে হওয়া মাত্রই যে ছেলে তোর প্রতি আবার পাগল হয়ে যেতে পারে, সে কিরকম ছেলে তুই বুঝিস না? তারপরেও কেন এরকম ছেলের সাথে তোর সম্পর্ক রাখা লাগবে? লিয়া শক্ত হয়ে বসে সোফায় কাট কাট গলায় বলল, আমি কার সাথে সম্পর্ক রাখব না রাখব সেটা আমার বিষয় মা। আর আমি এখন যথেষ্ট বড় হয়েছি। আমার ব্যাপারে ইন্টারফেয়ার না করলেই ভালো হবে। আসিফ চৌধুরী তেড়ে আসেন লিয়াকে থাপ্পড় মারতে। আফসানা তাকে থামায়। লিয়ার বাহু চেপে বলে, ব্যবহার ভালো কর লিয়া। আমরা তোর বাবা মা। বাবা মা দেখেই ভালোভাবে বলছি আমি কি করব না করব, কার সাথে রিলেশন রাখব না রাখব আমার ব্যাপার সেটা। আমাকে আমার ভালো বুঝতে দাও। কত ভালো বুঝবি আমরা জানি। দেখ লিয়া, ভুল পথে পা বাড়াস না। আমি ঠিক পথেই আছি। আর আম্মু, রিলেশন করলেই যে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। তার মানে এসব টাইম পাস তোর কাছে? লিয়া চুপ। উত্তর করল না। আফসানা চৌধুরী লিয়ার মুখ নিজের দিকে ঘুরিয়ে কাটা কাটা গলায় বলল, লতার কি পরিণতি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছিস। তোর পরিণতি না আবার সেরকম হয় লিয়া। সাবধান। লিয়া হাসল। আলগা হাসি। বলে, লতা আপুর এই পরিণতির কারণ তুমিই আম্মু। তোমার দেওয়া কসমের কারণেই আজকে লতা আপুর এত কষ্ট। তুমি আমাকে সাবধান করার আগে নিজে সাবধান হও। মেয়ে না হারাতে হয় তোমাকে। লিয়া উঠে দাঁড়ায়। তারপর হন হন করে বাসা থেকে বেরিয়ে পড়ে। আফসানা চৌধুরী স্তব্ধ। সাথে আসিফও। প্রিয় তাদের সাথেই দাঁড়িয়েছিল। সে এতক্ষণ সব কথাই শুনেছে। আর এটাও শুনেছে তার সাথে লতার বিয়েটায় লতা মতো দিয়েছিল তার মায়ের কসমের কারণে। প্রিয় জানত না বিষয়টা। সে ভেবেছিল লতা নিজ থেকেই রাজি হয়েছে। ছোটবেলার ভালোবাসাকে নিজের করে পাবে ভেবেই প্রিয়র এত আনন্দ, হুই হুল্লোড় ছিল বিয়েতে। কিন্তু এখন এসে জানতে পারল সত্যি ঘটনাটা। প্রিয়র মনে চট করে একটা প্রশ্নের উদয় হয়। সে রোহান আর লতার মাঝখানে কাবারের হাড্ডি হচ্ছে না তো? লিয়ার সামনে থেকে সাই করে একটা গাড়ি চলে গেল। যাওয়ার সময় রাস্তা থেকে কিছুটা কাদা ছিটে পড়ল লিয়ার কামিজে। লিয়ার মেজাজ এমনিই বিগড়ে ছিল। উক্ত ঘটনায় আরও বিগড়ে যায়। সে চটে গিয়ে বাজখাই গলায় বলল, বড়লোকের বাচ্চা, তোর গাড়ি ট্রাকের তলায় চাপা পড়ুক। তোর গাড়ির চাকা পাংচার হয়ে যাক। শালা। গাড়িওয়ালা শুনল কিনা কে জানে, কিন্তু কতদূর গিয়ে গাড়িটা থেমে গেল। লিয়ার সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে ব্যাগ থেকে টিস্যু বের করে কামিজ লেগে থাকা কাদাগুলো মুছায় ব্যস্ত। গাড়িটা ধীরে ধীরে পেছনে এগিয়ে আসতে আসতে একসময় লিয়ার ঠিক সামনে দাঁড়িয়ে পড়ে। লিয়া চোখ তুলে তাকায় সেদিকে। কালো গাড়ির কালো কাঁচটা বেশ সময় নিয়ে খুলে গেল। লিয়ার চোখে তখন আগ্রহরা দানা বেঁধেছে। কাঁচ সরে রোহানের চেহারাটা ভেসে উঠতেই লিয়া হতচকিত হয়। বলল, আপনি কোথাও যাচ্ছ?
না মানে হ্যাঁ। রোহান ভ্রু কুচকাল। না আবার হ্যাঁ। লিয়া নিশ্চুপ। বেশ শব্দ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। রোহানের কপাল ধীরে ধীরে আরো কুঁচকে আসে। বলল, কোনো সমস্যা লিয়া? আসলে হাসপাতালে আপনার আর আমার সম্পর্ক আছে বলেছিলাম না? সেসব নিয়েই বাসায় ঝামেলা। এই জন্য রাগ করে বাড়ি থেকে বের হয়েছি। কই যাব জানি না। চিরজীবনের জন্য? লিয়া নাকমুখ কুঁচকে বলে, আমি আজীবনের জন্য আমার বাসা থেকে বের হলে হ্যাপি আপনি? রোহান থতমত খায়। ওমা আমি কখন বললাম তা? কথা শুনে তো তাই মনে হল। আচ্ছা সরি যদি ওরকম কিছু মনে হয়ে থাকে। লিয়া আর চোখে তাকালো রোহানের দিকে। তারপর অন্যদিকে মুখ সরিয়ে নিয়ে বলল, কিছুক্ষণ পর আম্মু কল করবে আমাকে আমি জানি। তখন বাসায় চলে যাব। আর যতক্ষণ ফোন করবে না ততক্ষণ বাহিরেই হাঁটাহাঁটি। রোহান কয়েক সেকেন্ড কিছু ভেবে বলল, যদি কিছু মনে না করো আমার সাথে কোনো ক্যাফেতে যাবে? লিয়া চোখগুলো বড় বড় করে বলে, কেন? আরে বাবা, এমনিই কিছু কথা ছিল, পার্সোনাল। লিয়া মুখ বাঁকিয়ে আকাশপানে চেয়ে কিছু ভাবল। রাস্তায় হাঁটার থেকে কোনো ভালো রেস্টুরেন্টে এসির বাতাস খাওয়া ভালো। লিয়া রাজি হয়। গাড়ির গেট খুলে গাড়িতে উঠে বসে একটা বড় ক্যাফের সামনে এসে গাড়ি থামে। লিয়া আর রোহান ক্যাফের ভিতরে এসে একটা নির্জন প্লেস খুঁজে বসল। রোহানি প্রশ্ন ছুড়ে দেয় লিয়ার দিকে, কি নিবে? লিয়া আশপাশটা চোখ বুলাতে বুলাতে বলল, নাথিং। তারপর রোহানের দিকে ফিরে সরু চোখ করে বলল, এখানে কফি খেতে খেতে আড্ডা মারতে আসেনি। কি বলতে এনেছে তাই বলুন। রোহান হাসল। বলে, এত কাটা কাটা কথা? লিয়া মুখ ভেঙচাল। তাড়া দিয়ে বলল, জলদি বলুন কেন এখানে নিয়ে এসেছেন। এত সময় নেই আমার। রোহান আবারও হাসল। মেনু কার্ডটা লিয়ার দিকে ঠেলে দিয়ে বলল, যেহেতু এসেছি কিছু অর্ডার না করে বসে থাকা যাবে না। ক্যাফে খুলেছে ইনকামের জন্য, মানুষের বসে আড্ডা দেওয়ার জন্য না। লিয়া আবার একটা দীর্ঘশ্বাস ফেলল। মেনু কার্ডে চোখ বুলাল না। বলল, স্ট্রং কফি জাস্ট। রোহান ওয়েটার ডেকে 2 কাপ স্ট্রং কফি অর্ডার দেয়। 2 মিনিটের মাথায় কফি হাজির। লিয়ার দিকে এক মগ কফি ঠেলে দিয়ে রোহান নিজের কফিতে চুমুক লাগায়। টেস্টটা বেশ কিন্তু। লিয়া প্রত্যুত্তর করল না। পা নাড়াতে নাড়াতে বলল, কি বলবেন বলুন। আহ, এত তাড়া কেন তোমার লিয়া? কোজ আম নট ফ্রি ফর ইউ অলওয়েজ। এত সময় নেই আমার। সো হাত থেকে কফির মগটা নিঃশব্দে টেবিলে রেখে রোহান বলে, আমি জাস্ট এটাই জানতে চাই কেন হাসপাতালে ওরকম কথা বললে তুমি যে আমার সাথে তোমার রিলেশন। লিয়া থমকে গেল। তার মাথাতেই আসেনি যে এই প্রশ্নটার সম্মুখীন আবারও হতে হবে, তাও রোহানের সামনে। লিয়া অপ্রতিভ হয়। এদিক সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে। রোহান হালকা গলায় বলে, উত্তর চাই লিয়া। লিয়া সোজা চোখে রোহানের দিকে তাকায় এবং পরমুহূর্তেই চোখ নামিয়ে নেয়। নিম্নমুখী বসেই বলতে থাকে, তখন ওটা না বললে সবাই ভাবত লতা আপার জন্য এসেছেন আর তখন একটা ঝামেলা লাগতে পারত। আর আমি চাইনি আপনার সাথে আর আমার পরিবারের সাথে কোনো ঝামেলা হোক, আর তাই ওমন বলে সরিয়ে দিয়েছি আপনাকে। রোহান শব্দ করে হেসে উঠল। তাদের থেকে 2 টেবিল দূরে একটা কাপল বসেছিল। তারা ওদের দিকে তাকায়।
রোহান সে চাউনি লক্ষ্য করতেই হাসা থামিয়ে সোজা হয়ে বসে লিয়ার দিকে একটু ঝুঁকে বলে, আমার আর তোমার ফ্যামিলির মধ্যে কোনো বন্ধুত্ব তো হবে না লিয়া। তাহলে সূত্রতা হলে ক্ষতি কি? সূত্রতা রাখাও ঠিক না। কাকে কখন প্রয়োজন পড়ে যায় কে বলতে পারে। তুমি বলতে চাচ্ছ তোমার ফ্যামিলিকে আমার প্রয়োজন হবে? না, সেরকম কিছু না। উফ, বাদ দিন। আমি জাস্ট চাচ্ছিলাম না আপনার সাথে এবং আমার পরিবারের সাথে কোনো ঝামেলা হোক। এরকম চাওয়ার কারণ? লিয়া এতক্ষণ নিচের দিকে তাকিয়ে তাকিয়ে উত্তর দিচ্ছিল এক একটা, কিন্তু এবার সোজা চোখ রাখে রোহানের চোখের দিকে। ইচ্ছে করছে বলতে, আমি আপনাকে ভালোবাসি মিস্টার রোহান, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। কি একটা অস্বস্তি। লিয়া উঠে দাঁড়ায়, কাঁধে ব্যাগ চাপিয়ে বলে, আমার আর সময় নেই, বাসায় যেতে হবে। কেন? তোমার আম্মু ফোন করেছে? একটা ঝাঝালো চোখে তাকায় লিয়া, বলে, না করলে কি যাওয়া যাবে না? আজব। লিয়া আর দাঁড়াল না, গটগট করে হেঁটে চলে এলো। রোহান থামাতে চেয়েও থামাল না, একা একা বসেই মগের বাকি কফিটুকু শেষ করতে লাগল। বিড়বিড় করে বলল, কফিটুকু খেয়ে যেতে লিয়া, বেশ দারুণ টেস্ট। রিকশায় করে বাড়ি ফেরার পথে টুং করে ফোনের মেসেজ টোন বেজে ওঠে। লিয়া ফোন খুলে দেখে ফেসবুকে কেউ তাকে বার্তা পাঠিয়েছে। লোনলি বয় নামের একটা আইডি থেকে মেসেজ এসেছে, আপনাকে আমার ভীষণ ভালো লাগে কিন্তু মেসেজ করলে রিপ্লাই করেন না, সিন কর রেখে দেন কিনো? লিয়ার বিরক্ত লাগতে শুরু করে। কয়েকদিন ধরেই এই আইডি থেকে অনেক মেসেজ আসে। লিয়া দেখে ফেলে রাখে, রিপ্লাই করতে ইচ্ছা জাগে না। কিন্তু আজকে বেশি বিরক্ত লাগতে লাগল বিধায় লিয়া ভাবে ব্লক মেরে দিবে। ব্লক মারতে নিতেই টুং করে আরেকটা মেসেজ আসে, আজকে দেখলাম একতা ছেলের সাথে আপনার কেশলেটা কে? আপনার বয়ফ্রেন্ড? লিয়া হতবাক, দ্রুত রিপ্লাই করে, কে আপনি? কোথায় দেখেছেন আমায়? ওপাশ থেকে মেসেজটা সিন হলো না। কিছুক্ষণ পর ছেলেটা লাইন থেকে চলে গেল। লিয়া হতাশ হাতে ফোন লক করে ব্যাগে ঢুকায়। ভেতরটা আগ্রহে ফেটে যাচ্ছে জানার জন্য, কে এই ছেলে আর কোথায় দেখেছে তাকে। লতাকে কাল সকালে ডিসচার্জ করবে। শরীরে জখম থাকলেও প্রিয় বলেছে বাসায় নার্স দ্বারা ওর সেবা করা হবে। আজকের রাতটাই হাসপাতালে কাটাবে লতা। তাই লতার সাথে প্রিয় থাকবে। লিয়ার সকালের আচরণে তাকে আর ডাকা হয়নি। সবাই হাসপাতাল ছেড়ে চলে গেলে প্রিয় কেবিনের দরজা আটকে দিয়ে লতার পাশে এসে বসে। লতার মুখের বাম পাশে ভারী আঘাত লাগায়, যেখানে নীল নীল ছোপ কাটা দাগ। চোখগুলো বন্ধ থাকলেও বোঝা যায় লতার চোখ গর্তে ঢুকে গেছে দুদিনেই। সুন্দর উজ্জ্বল সেই লতা শুকিয়ে এক ষাটটা হয়ে গেছে। প্রিয়র বুকটা কাঁপল। ইতস্তত করলেও লতার একটা হাত প্রিয় তার দুহাতের মাঝে আঁকড়ে ধরল। ফর্সা হাতটায় নীল ছোপ, মোচড়ানো দাগ। কি অবস্থা! প্রিয়র হৃদযন্ত্রটা কষ্টে ভরে উঠল। লতার হাতটা মুঠো করে ধরে প্রিয়র গালে ছোঁয়ায়। সেভাবেই বসে থাকে অনেকক্ষণ। দরজায় টোকা পড়তেই প্রিয়র হুঁশ ফিরে। তাকিয়ে দেখে নার্স দাঁড়িয়ে। প্রিয় উঠে চোখ জোড়া মুছে নেয়। তারপর এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয়। নার্স এসে লতার সবকিছু একবার চেক করে নিতে থাকে। কাজ করতে করতেই বলল, খুব ভালোবাসেন আপনার স্ত্রীকে তাই না? প্রিয় ব্যথাতুর হাসি হাসল। বিড়বিড় করে বলল, আমার ভালোবাসা যে একতরফা সিস্টার। কোথা থেকে যেন একটা গোঙানিরর শব্দ হালকা আওয়াজ তুলে ভেসে আসছে।
লতার ঘুম ছুটে যায়। সেই উঠে বসে দ্রুত উঠানামা বুক নিয়ে। ভেতরটা কেমন ভয়ে থরথর। চারিপাশে একনজর চোখ বুলিয়ে নিয়ে উঠে দাঁড়ায় সে। আওয়াজটা বাথরুমের ভেতর থেকে আসছে। লতা একদম নিঃশব্দে ডান হাত তুলে নেয়। ধীরে ধীরে বাথরুমের দরজাটা সরাতেই আটকে ওঠে। প্রিয় কেমন দুমড়ে মুচড়ে বসে আছে। লতা দৌড়ে প্রিয়র সামনে এসে ধূপ করে বসে পড়ে। ব্যস্ত গলায় বলল, ভাইয়াই প্রিয় ভাইয়া, কি হইছে তোমার? তুমি এভাবে গুমরে আছো কেন? এই প্রিয় ভাইয়া। লতা ছোট ছোট ধাক্কা তুলে প্রিয়কে যথাসম্ভব নাড়াতে থাকে। একসময় প্রিয় মাথা তুলে তাকায় লতার দিকে। সে চাহনি লতার ভেতরটা ভেঙে গুড়ি গুড়ি বানিয়ে দিচ্ছিল। প্রিয় রাত শুকিয়ে যাওয়া গাল দুটোয় লতা হাত চেপে ধরে তার। দুর্বল গলায় বলে, ও প্রিয় ভাইয়া, কি হইছে তোমার? বলো না। কান্না ভেজা কণ্ঠে প্রিয় বিড়বিড় করে বলে, আমি যে তোকে ভালোবাসি চালকুমড়া। কেন বুঝিস না? লতা হতভম্ব, হতচকিত। প্রিয় লতার দিকে আরও এগিয়ে লতার বুকে নিজের মাথা রেখে গুটিসুটি মেরে বসে। লতাকে দুহাতে আঁকড়ে ধরে ভেজা চোখে বলে, তুই কেন বুঝিস না? আমি তোকে কত ভালোবাসি জানিস? তোকে সেই ছোট্ট বেলায়, এই যে যখন তোর হাতগুলো একদম ছোট ছোট ছিল, তুই খালি শুয়ে থাকতি, তখন থেকেই তো তোকে কত ভালোবাসছি। তুই বুঝিসনি। রোহানের কাছে চলে গিয়েছিস বড় হয়ে। কিন্তু এখন তো তুই আমার বউ। আমার বউ। তবুও কেন রোহানের সাথে এত মেলামেশা তোর? বল আমাকে ছেড়ে যাবি না। এই চালকুমড়া বল না। প্রিয় ফোপাতে থাকে। লতার খারাপ লাগা কাজ করে ভীষণ। সে কি যেন একটা বলতে চায়। ঠিক তখনই ঝনঝন করে উঠে চারিপাশ তীব্র শব্দে। প্রিয় মুখ তুলে তাকিয়ে দেখে লতা তার সামনে শুয়ে ঘুমাচ্ছে। নার্স ভুল করে স্টিলের ট্রেটা ফেলে দেওয়ায় শব্দ হয়েছে। প্রিয় চোখ কচলে নার্সকে উদ্দেশ্য করে বলে, কটা বাজে সিস্টার? 9:07। প্রিয় ধর্মর করে উঠতে উঠতে বলল, ইস, কখন যে চোখ লেগে এলো। আচ্ছা ডিসচার্জ কখন? বড় ডাক্তার এলেই একবার আগাগোড়া দেখে নেবে রোগীকে। এরপর ছেড়ে দিব। ওহ আচ্ছা। প্রিয় ফ্রেশ হওয়ার খানিক বাদেই ডাক্তার আসে। লতাকে দেখে নিয়ে বলল, শি ইজ ওকে। কথা বলতে পারবে না আপাতত, বাট স্লোলি শি ক্যান টক। টেক কেয়ার অফ হার ইয়ং ম্যান। প্রিয় হাসিমুখে ধন্যবাদ বলে লতাকে নিয়ে বাড়ি চলে আসে। ব্যাগটা হাতে নিয়ে বের হতে যাবে ঠিক তখনই ফোন বেজে ওঠে। মেসেজ টোন। লিয়া দ্রুত ফোন বের করে দেখে তার ধারণাই ঠিক। সেই আইডিটা থেকে আবার মেসেজ এসেছে যে, গুড মর্নিং জ্যাক অবশেষে আপনার রিপ্লাই পেলাম। আর এমিকে তা জানার একটু ইচ্ছে কিনো? জিজ্ঞেস করলে তো বলবো না দেখা কবেন? এই ছেলের সাহস দেখে লিয়া আশ্চর্যের চরম পর্যায়ে। কি বেয়াদব রে বাব্বা। লিয়া দাঁত কিরমির করতে করতে মেসেজ টাইপ করে, আপনার সাহস তো কম না জানা নি শোনা নি অথচ দেখা কট বলটেকন। ওপাশ থেকে সাথে সাথেই মেসেজটা সিন হয়। কয়েক সেকেন্ড যেতেই উত্তর আসে, সহসা দেখলেন কি? এমি কিন্তু আপনার ব্যাপারে অনেক কিছুই জানি। আপনার একটা টিওপিএসইসিআরইটি এক না? সেটাও জানি। লিয়ার কপাল কুকড়ে আসে। গা ঝাড়া মেরে রাগ চড়তেছে তার। সে দ্রুত রিপ্লাই করে, কি সিক্রেট জানেন আমার? রিপ্লাই আসে, ওয়েট ইখনি না সময় আসুক বলবো, জাস্ট বুঝে নেন। সিক্রেট তা আপনার বোন জানতে পারলে, দুই বোনা মধ্যে এটো মিল মিশ কিন্তু আর থাকবে না।
লিয়ার এবার ভয় হতে শুরু করে। সে কাঁপা কাঁপা হাতে লিখল, প্লিজ বলেন, কে আপনি? মেসেজটা সিন হয় না আর। লোকটা অফলাইনে চলে যায় কিছুক্ষণ পর। লিয়ার চিন্তা বাড়ছে ধীরে ধীরে। লোকটা কি রোহান আর লিয়ার ব্যাপারে কিছু বলল? আচ্ছা, লতা যখন জানবে তারই আপন ছোট বোন তারই ভালোবাসাকে ভালোবাসে, তখন কেমন রিয়েক্ট হবে তার? লিয়া ঝিম ধরা মাথায় ভাবতে থাকে। দরজায় আফসানা চৌধুরী কড়া নাড়ে। বলে, হয়নি তোর? যাবি না লতাকে দেখতে? লিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আসছি আম্মু। প্রিয়র কিছুই ভালো লাগছে না। চেয়েছিল সকাল সকাল বেরিয়ে একটু একাকী হেঁটে আসতে, তাও পারল না মায়ের জন্য। মায়ের করা আদেশ, আজ লতার পরিবার আসবে বাসায়। প্রিয় যেন কোথাও না বের হয়। বিছানায় এলোমেলোভাবে শুয়ে একনাগারে ফোন টিপছিল তাই প্রিয়। তখনই বাথরুমের দরজায় ধূপ ধূপ শব্দ হয়। প্রিয় শোয়া থেকেই চেয়ে দেখে লতা দেয়াল ধরে দাঁড়িয়ে। প্রিয় ফোন রেখে উঠে যায়। লতাকে ধরে ধরে বিছানায় এনে বসায়। লতা হাঁটতে পারলেও একা একা পারে না। হুমড়ি খেয়ে পড়তে হয়। তাই ডাক্তারের কড়া নির্দেশ, যতদিন না লতা ঠিকভাবে হাঁটা শিখবে ততদিন তাকে ধরে ধরে হাঁটাচলা করাতে হবে। আর এই গুরুদায়িত্বটা প্রিয়র উপরেই পড়েছে। লতাকে বিছানায় বসিয়ে প্রিয় তার সামনে বসে বলে, খিদা লাগছে তর? লতা হালকাভাবে মাথা কাত করে। প্রিয় বলে, আচ্ছা তুই বয়, আমি খাবার নিয়ে আসি। প্রিয় একটা বাটিতে স্যুপ নিয়ে আসে লতার জন্য। লতার সামনে দিয়ে বলে, নে খা। লতা স্যুপের বাটিটার দিকে তাকিয়ে প্রিয়র দিকে তাকায়। করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। প্রিয় দুই ভ্রু কুঁচকে বলে, কি? লতা ইশারায় বোঝায় তার ডান হাতে ব্যথা এখনো। খাবে কিভাবে? প্রিয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোরে নিয়া বড় ঝামেলায় পড়ছি বুঝছস। তারপর নিজেই স্যুপ চামচে তুলে লতার মুখের দিকে এগিয়ে দেয়। লতা ভদ্র মেয়ের মতো খেতে থাকে। খাওয়াতে খাওয়াতেই প্রিয় বলে, এক্সিডেন্টটা যে কিভাবে হলো? তোর কি মনে হয় এটা জাস্ট একটা এক্সিডেন্ট নাকি কারো প্ল্যান ছিল তোকে মারার? লতা ভাবল কিছুক্ষণ। ভেবে এপাশ ওপাশ মাথা নাড়ায়। প্রিয় বলে, কি? কারো প্ল্যান? লতা মুখ দিয়ে এমন একটা ইশারা করল যে বোঝাচ্ছে সে কি জানে। প্রিয় নিচের দিকে তাকিয়ে কিছুক্ষণ বলে, আমার মনে হয় এটা কারো প্ল্যান রে। কিন্তু কার? এটাই বুঝতেছি না। প্রিয় স্যুপ তুলে দেয় আবার। লতা স্যুপটুকু মুখে নিয়ে প্রিয়কে ইশারায় খেতে বলে বাকিটা। প্রিয় নাক মুখ কুঁচকে বলে, এই জঘন্য খাবার আমাকে খেতে বলিস? তোর এত বড় স্পর্ধা? প্রিয় আগের ন্যায় এগিয়ে আসে লতার মাথায় চাটি মারতে। লতা ভয় কুঁকড়ে যায়। পিছে সরে যায়। প্রিয় মারতে এগিয়ে এসেও মারে না। বলে, মারটা তোলা থাক। সুস্থ হ আগে, এরপর দিব। প্রিয় চলে যায়। লতা একা একাই মুচকি আসে। প্রিয়র এই দুষ্টুমিগুলা ইদানিং ভালোই লাগছে ওর কাছে। কি জানি কেন। মাশফিক হতদন্ত হয়ে রুমে ঢুকতেই দরজার পাশে থাকা গাছের টবটার সাথে বাড়ি খায়। ঝাউগাছের টবটা পড়ে গিয়ে শব্দ তুলে ভেঙে যায়। মাটি ছিটে ফ্লোর একাকার। রোহান দেখেও রাগ করল না। সে হেসে বলে, আমার ঘরে আসলেই তুমি একটা না একটা কিছু ভাঙবাই। অদ্ভুত মাশফিক। মাশফিক কুর্নিশ করে অনুনয়ের সুরে বলে, সরি স্যার। এক্সট্রিমলি সরি। ওকে ওকে। আমি রাগ করছি না।
আজকে অনেক হ্যাপি একটা দিন। হাউ ক্যান আই অ্যাংরি অ্যাট ইউ? মাশফিক কপাল কুঁচকে বলে। কেন স্যার? আজকে কি এমন? এত হ্যাপি কেন আপনি? রোহান মাশফিককে কেন্দ্র করে গোল করে ঘুরতে ঘুরতে বলে। আজকে আমার বোন হৃদি আসছে। 7 বছর পর ওকে দেখব আমি। বুঝতে পারছো কতটা হ্যাপি আমি? 3 বছর যাবত আপনার সাথে কাজ করি। কখনো তো আপনার বোনের ব্যাপারে কিছু জানলাম না, শুনলাম না স্যার। রোহান হাসল। বলে, জরুরি ছিল না বিধায় কাউকে জানায়নি। কিন্তু এখন আসছে তাই জানাচ্ছি। সন্ধ্যায় প্লেন ল্যান্ড করবে। রেডি করো সব। আমি নিজে আমার বোনকে রিসিভ করতে যাব। লতা প্রশ্নবোধক চোখে লিয়াকে দেখে যাচ্ছে। লিয়া বুঝেও চুপচাপ। সে যেন চেয়েও বলতে পারছে না। আফসানা চৌধুরী বুঝতে পেরে নিজেই বলেন, তোর বোন তোকে বলতে চাচ্ছে যে সে সম্পর্কে জড়িয়েছে তোর ভালোবাসার রোহানের সাথে। লিয়া চোখমুখ খিচে ধরে রেখেছে। সময় অতিবাহিত হয়। লিয়া ধীরে ধীরে ভয়ার্ত চোখে লতার দিকে তাকায়। আর তাকাতেই অবাক হয়। লতার ঠোঁটে হাসি। সে বাম হাত এগিয়ে লিয়ার হাতের উপর হাত রাখে। কখন যেন চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল লতার। লিয়া খেয়াল করে। লিয়া কিছু বলতে গেলে লতা তার হাত দিয়ে শক্ত করে লিয়ার হাত চেপে ধরে। লিয়াকে কিছু বলতে নিষেধ করে। আফসানা চৌধুরী দুই মেয়ের এহেন কর্মে তাচ্ছিল্য করেন। বলেন, এক বোনের ভালোবাসা আরেক বোনের সম্পর্ক এখন। অথচ দুই বড় বোনের তাও কি হাসি! যত সব তামাশা! লিয়া লতা কথাটা শুনলে ওকেও কিছু বলে না। উল্টো লতা লিয়াকে চোখের ইশারায় বোঝায় তোরা সুখে থাক। লিয়ার ইচ্ছে করছে বলতে আপুরে আমি তোর ভালোবাসাকে ভালোবাসলেও তোর ভালোবাসা কিন্তু আমায় একটুও ভালোবাসে না। সে আজও তোকেই মনে প্রাণে চায়। তোর জায়গাটা আমি যে কখনোই দখল করতে পারব না রে। কিন্তু মুখ ফুটে একটা কথাও বলতে পারল না সে। দুই বোনের আহ্লাদ দেখে আফসানা চৌধুরীর মেজাজ সাংঘাতিক গরম। সে রাগে ফোঁস ফোঁস করতে করতে উঠে বেরিয়ে যায় রুম থেকে। সেদিকে এক পলক তাকিয়ে লিয়া লতা দুজনেই আবার কথায় ইশারায় আড্ডায় মেতে ওঠে। লতা ইশারায় লিয়াকে বলল, কিভাবে কি হলো? লিয়া ভ্রু জোড়া কিঞ্চিত কুঁচকে বলে, কিসের কি হবে? লতা আবার ইশারায় বুঝায়, তোর আর রোহানের সম্পর্কের কথা বলছি। কিভাবে কি হলো? এবার বুঝল লিয়া। আর নিমিষেই মুখটা কালো হয়ে গেল। মলিন মুখখানা আড়াল করতে লিয়া উঠে দাঁড়ায়। কথা ঘুরাতে বলে, আমার ফোনটা কই রে আপু? খুঁজে পাচ্ছি না। এদিক ওদিক ফোন খোঁজার বাহানায় লিয়া দ্রুত রুম ত্যাগ করে। লতা অবাক হয়। রোহানের কথা উঠতেই লিয়ার মুখ নিরামিষ হয়ে যায় কেন? লতা বুঝল কিছু একটা গরমিল নিশ্চয়ই আছে। বারবার হাতঘড়ির দিকে তাকাচ্ছে রোহান। প্রায় 40 মিনিট যাবৎ সে অপেক্ষা করছে হৃদির জন্য এয়ারপোর্টে। কিন্তু হৃদির এখনো বের হওয়ার কোনো খোঁজ খবর নাই। মিনিট 3 অতিবাহিত হওয়ার পর রোহানের নাম্বারে ওপাশ থেকে ফোন আসে। রোহান রিসিভ করে। হ্যালো ভাইয়া, আমি হৃদি। দ্বিতীয় গেইটে আসো। আমি সেখানে। রোহান ফোন কেটে মাশফিককে অর্ডার করে দ্বিতীয় গেইটের দিকে যাওয়ার জন্য। দ্বিতীয় গেইটে যাওয়ার 2 মিনিটের মাথাতেই হৃদি বের হয়। হৃদিকে পেয়ে রোহানের খুশি আর আটে না বুকে। সে এক হাত দিয়ে খুব শক্ত করে হৃদিকে জড়িয়ে ধরে। বোন আমার, কতগুলো বছর পর দেখা। বুকে যেন শান্তির নিঃশ্বাস বয়ে যাচ্ছে রে। অনেকদিন যাবৎ অপেক্ষায় ছিলাম বাংলাদেশে আসার।
তুমিই আসতে মানা করতে। তোর ভালোর জন্যই করতাম পাগলি। আম্মু কি জানে আমার আসার কথা? রোহান কিছুক্ষণ চুপ থেকে বলে, না, জানে না। হৃদি অবাক হয়। বলে, সে কি, জানাওনি? না। কেন? রোহান প্রশ্নের উত্তর করল না। বলল, আগে বাসায় চল। এখানেই এত প্রশ্ন, এত কথা, এখনো তোর বাচাল স্বভাব গেল না। হৃদি মুখ ভেঙচায়। বলে, ছোটবেলায় তোর আয়রন করা ধোয়া জামাকাপড় আবার ময়লা পানিতে ভিজিয়ে রাখতাম, মনে আছে? এবারও রাখব। রোহান হেসে বলল, আচ্ছা রাখিস। এবার চল। দু ভাইবোন গলাগলি বেঁধে গাড়িতে চেপে বসে বাসায় ফেরার পথে হৃদি বলে, আচ্ছা ভাইয়া, উনার ব্যাপারে তো আর কোনো কিছু বললি না? রোহান ফোনে আজকের বিজনেস মিটিংগুলোর শিডিউল দেখছিল। হৃদির প্রশ্নের উত্তরে সে ফোনের পানে চোখ রেখে বলে, কার ব্যাপারে? থুতনিতে হাত রেখে হৃদি কিছুক্ষণ ভেবে বলে, ওই যে তোর রানী, কি যেন নামুম্মম, লতা, তাই না? লতার নাম শুনতাই রোহান থমকায়। কেমন করা একটা চোখে হৃদির দিকে মুখ করে তাকায়। হৃদি ঠোঁট কামড়ে বলল, কি? রোহান নিচের দিকে চোখ নামিয়ে নেয়। খুব আস্তে একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর মাশফিককে উদ্দেশ্য করে বলে, দ্রুত চালাও মাশফিক। সিগারেটের ধোয়া কুণ্ডলি পাকিয়ে ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। লিয়া কতক্ষণ সেদিকে তাকিয়ে থেকে প্রিয়র দিকে তাকায়। নাকমুখ, কপাল কুঁচকে বলল, ভাইয়া তুমি এখানে? প্রিয় সিগারেটে আরেকটা টান দিয়ে বলে, চোখে কি ছানি পড়ছে? দেখোছ না কই আছি? আবার জিগাছ ক্যা? তুমি এমন কেন ভাইয়া? ছোট থেকেই আমার সাথে আর আপুর সাথে সবসময় এভাবে তারা তারা কথা বলো। আমি আজন্ম তারা, জানোছ না? লিয়া দীর্ঘশ্বাস ফেলে। প্রিয়র সাথে কথায় সে কখনো পারবে না, এটা জানা কথা। তাই কথা না বাড়িয়ে বলে, লতা আপু ডাকে তোমায়। প্রিয় লিয়ার দিকে সরু চোখে তাকিয়ে বলে, তো? লিয়া চোখ বড় বড় করে বলল, তো মানে? তোমারে ডাকে, তুমি যাবা। প্রিয় একপেশে গলায় বলল, পারুম না। আজব তো, তুমি এমন কেন? ডাকতেছে যাবাতা না, তুমি পারবা না বলতেছ? প্রিয় এবার বেশ কর্কশ গলায় বলল, ঘ্যান ঘ্যান না কইরা যাত। সিগারেট খাইতে দে শান্তি মতো। লিয়ার মেজাজ গরম হয়। সে পা দিয়ে ছাদের ফ্লোরে ছড়িয়ে থাকা ছোট ছোট ইটের গায়ে ধাক্কা মারে সর্বশক্তি দিয়ে। তারপর গজগজ করতে করতে নিচে নেমে যায়। প্রিয় লিয়ার যাওয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে, আবার সিগারেটে টান মারে। তারপর সিগারেটেটা নিচে ছুঁড়ে ফেলে জিন্সের পকেটে হাত ঢুকিয়ে নিচের দিকে হাঁটা দেয়। লতা তাকে ডাকছে, নিশ্চয়ই কোনো কারণে। লিয়া গজগজ করতে করতে লতার রুমে প্রবেশ করে। লতা শুয়েছিল তখন। লিয়া বাজখাই গলায় বলল, তোমার জামাইরে ডাকছি, আহে না। হে সিগারেট গিলতাসে ছাদে বইসা। লতা লিয়ার রাগীভাব দেখে উঠে বসে। লিয়াও লতার পাশে বসে বলে, আমি এই বাড়ির একমাত্র ছেলের শালিকা, অথচ আমার কোনো কদরই নেই। তোর জামাই এমন কেন রে আপা? আগে না হয় ভাই ছিল, এখন তো দুলাভাই, তাই না? হেতে এখনো আমারে খালি জ্বালাতন করে, তারা ভাব দেখায়। ক্যারে? লতা ড্যাবডেবে চোখে, ঠোঁট উল্টে ইশারায় বোঝালো, সে কি জানে। লিয়া উঠে দাঁড়ায়। লতার দিকে আঙুল উঁচিয়ে বলে,
তোর জামাই যেদিন ভালো হইব সেদিনই আসুম তোর শ্বশুরবাড়ি, তার আগে আর আসুম না। গেলাম আমি। লতা মৃদু হাসল। লিয়া যথেষ্ট বড় হলেও বাচ্চামি স্বভাব এখনো গেল না। সে যেন আড়ি বাঁধল লতার সাথে। লিয়া রুম থেকে বের হতে নিতেই প্রিয়র মুখোমুখি হয়। প্রিয়কে দেখে লিয়ার আরও মেজাজ চড়ে যায়। গলায় রাগ ঢেলে ঝাঁঝ মিশিয়ে ধমকের সুরে বলল, তুমি না বললা আসবা না, তাইলে এখন আসলা কেন? প্রিয় দায়সারাভাবে বলে, আমার ঘর, আমার রুম, আমার মন চাইছে আইসি। সমস্যা? লিয়া দাঁত কিরমির করতে করতে বলল, ঢং। তারপর গটগট করে রুম থেকে বেরিয়ে যায়। প্রিয় লিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে রুমে ঢোকে। লতাকে উদ্দেশ্য করে বলে, তোর এই বোনটার মাথায় সমস্যা নাকি? লতা হেসে ইশারায় বুঝাল, হ্যাঁ হয়তো সমস্যা। লতার কথা বুঝে প্রিয় একটু হাসল। এগিয়ে এসে লতার কাছাকাছি দাঁড়িয়ে প্রিয় বলে, ডাকছিলি আমায়? লতা মাথা ঝাঁকায়, যার অর্থ সে ডেকেছে। প্রিয় বলল, কি জন্য ডাকছিস? লতা নড়েচড়ে জানালার দিকে আঙুল উঁচিয়ে কি যেন বোঝায়। প্রিয় মাথা চুলকায়, কপাল কুঁচকে বলে, কি? লতা হতাশ হয়, আবার কি যেন দেখায় আঙুল উঁচিয়ে। জানালার দিকে। প্রিয় এগিয়ে গিয়ে জানালা খুলে দেয়। বলে, গরম লাগছে তোর? জানালা খুলে দিতে বলছিস? লতা মাথা এপাশ ওপাশ নাড়ায়। জানালার বাহিরে আবার ইশারা করে। প্রিয় জানালা দিয়ে উকি মারে বাহিরে। চারপাশে চোখ বুলিয়ে নিয়ে বলে, কেউ ডিস্টার্ব করতেছে জানালা দিয়া? কিন্তু এখানে তো কেউ নাই। লতার রাগ হয় ভীষণ। সে কোনোভাবেই কেন বোঝাতে পারছে না প্রিয়কে। লতা গোমরা মুখে চুপচাপ বসে থাকে। প্রিয় এসে লতার পাশে বসল। গলায় বিরক্তি ঢেলে বলে, কিরে আবার ভং ধরলি কেন? লতা জবাব দিল না। অনেক অসহায় লাগছে নিজেকে। যারা বোবা, বলতে চেয়েও অনেক কিছু বলতে পারে না, তাদের দুঃখটা এখন বুঝতে পারতেছে সে ঠিকভাবে। প্রিয় উসখুস করতে থাকে। ফিচেল গলায় বলে, থম মেরে আছিস কেন? বল কিছু। লতা বড় বড় চোখে অগ্নি দৃষ্টি নিয়ে প্রিয়র দিকে তাকায়। প্রিয় একটু ঘাবড়ে যায়। নিচু গলায় বলে, কি হইছে লতা? লতাকে এবার দুঃখী দুঃখী বিপন্ন দেখায়। সে দুটো হাত একত্র করে চারকোনা আকৃতি বানিয়ে দেখায় প্রিয়কে। প্রিয় সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কাগজ চাস? লতা হ্যাবোধক মাথা নাড়ায়। প্রিয় উঠে যেতে নিলে লতা তার হাত ধরে আটকায়। ইশারায় একটা কলম ও দেখায়। প্রিয় এক ভ্রু উঁচিয়ে বলে, কাগজ কলম দুইটাই চাস? লতা মুখে হাসি ফুটিয়ে জোরে জোরে মাথা উঁচু নিচু করে হ্যাঁ বোঝায়। প্রিয় ভাবনায় পড়ে, কাগজ কলম দিয়ে এই মেয়ে করবেটা কি? ভাবনাকে সাইডে রেখে প্রিয় টেবিল থেকে একটা কাগজ কলম এনে লতার সামনে রাখে। লতা ছো মেরে নিয়ে নেয়। ভাঙা ভাঙা হাতে বড় বড় অক্ষরে কিছু লিখে প্রিয়কে দেয়। প্রিয় পড়তে শুরু করে, ঘরে দম বন্ধ লাগছে, আমাকে একটু হাঁটতে নিয়ে যাবে ভাইয়া? পড়া শেষে লতার দিকে তাকিয়ে প্রিয় বলে, ওহ, জানালা দিয়ে বাহির বুঝাচ্ছিলি? লতা আবার হ্যাঁ সূচক মাথা নাড়ে। প্রিয় কাগজ ভাঁজ করতে করতে বলে, আচ্ছা নিয়ে যাব। লতা ভীষণ খুশি হয়। বাচ্চাদের মতো দুহাত জোর করে তালি দেয়। প্রিয় দায়সারাভাবে সেদিকে তাকিয়ে থেকে বলে, তবে লতা,
দিন দিন তোর হাতের লেখা খারাপ হচ্ছে রে। ইস! ভাঁজ করা কাগজটা আবার খুলে লতার সামনে তুলে ধরে প্রিয় বলে, দেখ দেখ কি বিচ্ছিরি হাতের লেখা। ছি! লতা বোকা বনে যায়। লোকটা এমন কেন? সে কি এতটুকুও বোঝে না যে লতার হাতে ব্যথা বিধায় সে ভালো করে লিখতে পারছে না? প্রিয় আবারও আহাজারি করে উঠল। দেশের পোলাপান সব ফাঁকিবাজ। হাতের লেখাটাও ভালোমতো করে লিখতে শিখল না। লিখতে পারলেই যেন চলবে।